গুড মর্নিং ফ্রম হ্যানয়। আমরা আছি হ্যানয়ে। কালকে আমরা গেছিলাম হ্যালং বেতে, আজকে আমাদের হ্যানয়ে দ্বিতীয় দিন। আর আজকে আমাদের এই ট্রিপের সর্বশেষ দিন। রাতের ফ্লাইট আছে, ফ্লাইট ধরে যাবো আহমেদাবাদে। এই হচ্ছে হ্যানয়ের স্ট্রিট। হ্যানয়ের এই সকালটা যেন একটু অন্যরকম। মনে হচ্ছে বিদায়ের একটা হালকা কষ্ট মিশে আছে বাতাসে। আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে, হেঁটে যাবো এনগক সন টেম্পেলে। মেবি গক সন টেম্পেল হতে পারে উচ্চারণটা। তো চলুন যাওয়া যাক। আজ আমরা ঘুরে দেখব হ্যানয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গা, তারপর বিদায় নেব এই সুন্দর দেশকে। আর মিষ্টি কি যেটা খেলাম 5,000 টাকা দাম নিল এখানকার। ইন্ডিয়ান রুপিতে 200 দিয়ে ভাগ করুন। এখানে প্রচুর সোভেনির রয়েছে যেগুলো আপনারা কিনতে পারেন। এখানে দেখলাম যে দামটা অন্যান্য জায়গার তুলনায় কম। মানে আপনি ভিয়েতনাম এলে হ্যানয়তে শপিং করুন, জামা কাপড় বলুন, জুতো বলুন, দাম অনেক কম রয়েছে। এই হচ্ছে এনগক সান টেম্পেলের ব্রিজ। আমাদের ওই ব্রিজটা ক্রস করতে হবে, তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো। লোকজন এখানে রেস্ট করছে। একটা দিঘি রয়েছে, দিঘিতে রঙিন মাছ রয়েছে। সকালের প্রথম গন্তব্য গক সন টেম্পল। হ্যানয়ের বিখ্যাত হোয়ান কিয়েম লেকের মাঝে এই ছোট্ট একটা দ্বীপে অবস্থিত এই মন্দির। এখানে এন্ট্রি ফি রয়েছে অ্যাডাল্টদের জন্য 30,000 করে, আর স্টুডেন্টদের জন্য 15,000। আমি স্টুডেন্ট বলে চালাতে পারতাম, বাট দরকার নেই। ঝুলা থেকে টাকা বার করছে। কে সুদেশরা ঠাকুর। কে হয়েছে তোমার? বউ। লাল রঙের সুন্দর বীজ দিয়ে যখন মন্দিরে ঢোকা যায়, তখন চারপাশে শান্ত পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যায়। সুন্দর না, so many flowers. And Uttar is such small towns. Photography is allowed everywhere. Everywhere? It's not like India. And no problem for photography, videography, Yes. no problem. You can do whatever you want to do. You can go inside the temples also. But in Bali, you will not go inside the temple. But even over there, photography is allowed. I think that is a photographer's paradise. Bali, isn't it? No, but putting restriction on photography is not a good idea, because if they see and show others that what I have seen, then it will be better for tourism sector only. এখানকার ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা আছে বোধহয় এখানে, আমরা তো জানি না। ধূপকাঠিগুলো চলে চলে এরকম হয়ে যায় ওয়ায়ারের মতন। অ্যাসেস। এই জায়গাটা শুধু একটা দর্শনীয় স্থানই নয়, বরং ভিয়েতনামের ইতিহাস আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। Temple, pagoda, yeah, you always see in the temple and pagoda in Vietnam, we decorate the Chinese character. Because in the past, Vietnam used Chinese for writing. Now we don't use Chinese anymore, but we still put Chinese for decoration. Yeah, and you know our language now, Vietnamese language now, created by French. Yeah, created by French. That is why we have the same system, alphabet system, ABC. Yeah, so you see Vietnamese, you can read a little bit. এগুলো হচ্ছে হ্যানয়ের লোকাল সাইট সিংয়ের বাস। ইন্ডিয়ান রুপিতে 500 টাকা মতো পড়ছে। ওরা বিভিন্ন জায়গায় স্টপ করবে, আপনি কিছুক্ষণ দেখে এসে আবার উঠতে পারবেন। কিন্তু আজকের দিনের জন্য ওরা স্টপ করবে না, মানে রাউন্ডে ঘুরতে থাকবে আর কি। তো আমরা সেজন্য নিয়ে নিই, আমরা লোকাল গ্র্যাব করে ঘুরছি। টেম্পল দেখে আমরা গ্র্যাব নিয়েছি, আর এখন দেখতে যাচ্ছি হ্যানয়ে হোচিমিনের সমাধি দেখতে। সেখান থেকে আমরা যাব টেম্পল অফ লিটারেচার দেখতে। ওয়াকিং ডিস্টেন্সে 1 কিলোমিটার মধ্যে রয়েছে। তো বেশ ভালো লাগছে শহর ঘুরতে। আমরা গ্র্যাবে করে যাচ্ছি মন্দির থেকে। তো চলুন যাওয়া যাক। হ্যানয় একটা শহর যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবনের এক অসাধারণ মিশেল দেখা যায়।
ভিয়েতনামের রাজধানী এই শহরটা শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং দেশের হৃদয় বলা যায়। এরপর আমরা গেলাম হোচিমিন মিউজিয়ামে। এখানে ভিয়েতনামের মহান নেতা হোচিমিনের জীবন, সংগ্রাম আর দেশপ্রেমের গল্প সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হোচিমিন মিউজিয়ামটা দুপুর 12টা থেকে 2টো অবধি বন্ধ থেকে এখন বাজে 12:30। সো দেখা হলো না। ইভেন মৌসোলিয়ামটা নাকি 11টার সময় বন্ধ হয়ে যায়। এরপর আমরা হাঁটা পথে গেলাম হোচিমিনের সমাধিক্ষেত্রে। এখানে সংরক্ষিত রয়েছে হোচিমিনের দেহ। বিশাল এই স্থাপনাটি শুধু একটি স্মৃতিসৌধও নয়, এটা পুরো ভিয়েতনামের মানুষের আবেগের প্রতীক। আমরা আছি হোচিমিনের সমাধির সামনে। ভিতরে যাওয়া অ্যালাউড নয়, বাইরে গার্ড রয়েছে, তো আমরা এখান থেকে দেখেই চলে যাব। পুরনো হ্যানয়ের সরুগুলি, ব্যস্ত রাস্তা আর ফ্রেঞ্চ কলোনিয়াল স্থাপত্য শহরটাকে দিয়েছে এক আলাদা চরিত্র। একদিকে যেমন রয়েছে হাজার বছরের পুরনো ঐতিহ্য, তেমনি অন্যদিকে আধুনিক ক্যাফে, রেস্তোরাঁ আর তরুণ প্রজন্মের প্রাণবন্ত লাইফস্টাইল। এরপর গেলাম টেম্পল অব লিটারেচারে। 30,000 dong per person. Ticket of Temple of Literature. ভিয়েতনামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই জায়গাটা সত্যিই অসাধারণ। টেম্পল অফ লিটারেচার, বেটার টু সে কনফুসিয়াস টেম্পল। এখানে কনফুসিয়াসের স্ট্যাচু রয়েছে। তো আমরা এখন ঢুকছি। এটা হচ্ছে ফার্স্ট ইউনিভার্সিটি অফ হ্যানয়, Of Vietnam. ইন বেটার সেন্স ভিয়েতনাম। আমি ভাবছি যে এইসব দেখিয়েও লোকে টাকা নেয়, কত ইউরোপিয়ান ট্যুরিস্ট আসছে এই দেখতে। মানে আমরা অ্যাকচুয়ালি খুব বড় কিছু মিস আউট করছি। আমাদের এত রিচ হেরিটেজ ইন্ডিয়াতে এই দেখতে এত ইউরোপ থেকে ট্যুরিস্ট এসে মানে ভাবা যায় না। মানে আমার মনে হচ্ছে কী দেখছি। না, আমরা মিস করছি অনেক কিছু। যেমন ধরুন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতায় নজর দিতে হবে। কালকে আমাদের একজনের সঙ্গে কথা হলো, জুডিত তার নাম। তিনি বলছিলেন যে ইন্ডিয়াতে এসেছিল, মানে লোকে এত তাকে সেলফি তোলার জন্য উত্ত্যক্ত করেছে যে তিনি রীতিমতো বিরক্ত। আর মানে বলছে পাবলিক টয়লেট। আমি বলছি অ্যাকচুয়ালি অনেক পপুলেশন তো, তাই একটুখানি কান্ট্রিটা ডার্টি আছে। ও বলছে কান্ট্রি ডার্টি বুঝতে পারলাম, কিন্তু মানুষের মানে মানুষ কেন তো ডার্টি? কারণ পাবলিক মানে কোনো হাইজিন সেন্স নেই, পার্সোনাল হাইজিন কিছু ইয়ে নেই। ও আবার স্লিপার কোচে জেনারেল ইয়েতে ট্রাভেল করেছে, তো ও বলছে ওটা টয়লেট, ওটা কেউ টয়লেটে যায়। আমি 9 ঘন্টা ধরে টয়লেটে যাইনি ওরকম দেখে। অ্যান্ড ওর দিকে 9 ঘন্টা ধরে কন্টিনিউসলি লোক হাঁ করে তাকিয়ে থাকে। এটা আমরা মানে জোর জবরদস্তি সেলফি তোলার চেষ্টা করেছে লোকে আর কি। ছুঁয়ে তো এগুলো খুব খারাপ লাগলো আমাদের শুনে, আমাদের ইন্ডিয়া সম্পর্কে, মাদারল্যান্ড সম্পর্কে খারাপ লাগলো। ইন্ডিয়াতে আসবো না, ডিসগাস্টিং। হ্যাঁ, অনেক কিছু। তো আমরা অনেক সময় বোঝানোর চেষ্টা করলাম কালচারাল ডিফারেন্সেস। আমি এটা বললাম যে আমাদের গ্রামে যদি আপনি যান, আপনাকে লোকে যেচে পড়ে খাওয়াবে, হয়তো লোকের সেটাও অস্বস্তি বোধ করে। তো আমাদের এইসব দিকে আরও নজর দিতে হবে গভর্নমেন্টকে, যে যাতে গভর্নমেন্ট কি করবে বলো, মানুষকে সেন্সিটাইজ করা দরকার। মানে সেটা লোককে মানে স্প্রেড অ্যাওয়ারনেস বাড়াতে হবে মানুষদের মধ্যে, যাতে এই জিনিসগুলো আমরা ইজিলি ট্যাকেল করতে পারি। আদারওয়াইজ আমি বলবো যে এইসব জায়গা থেকে আমাদের ইন্ডিয়া অনেক রিচ হেরিটেজ একটা কান্ট্রি, যেখানে আমাদের ট্যুরিজম এক্সপোর্ট আমরা খুব ভালোভাবে করতে পারি, ফরেন আর্নিং আমরা করতে পারি এখান থেকে। টর্টয়েসগুলো দেখছেন, এগুলো ওদের প্রসপারিটির প্রতীক। কালকে আমরা যাচ্ছিলাম, বলে যে কুর্মকে ছুঁয়ে যাও, তো ছুলে টাকা পয়সা আসে, এরকম ওদের বিশ্বাস স্থানীয় লোকজনদের। ভারতীয়রা দেখুন ঘরমা আংটি করে, টর্টয়েস আংটি। পুরনো স্থাপত্য, সবুজ বাগান আর ঐতিহাসিক পরিবেশ সব মিলিয়ে জায়গাটা একদম অন্যরকম একটা ভাইব দেয়। এই সব জায়গা ঘুরে আমরা ফিরে এলাম হোটেলে। ব্যাগ গোছানো আর শেষবারের মতো রুমটা দেখে নেওয়া। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বড় রুম, দুটো বড় বড় বেড রয়েছে, বাথরুম রয়েছে, বেশ ওয়েল অর্গানাইজড বলা যায়। বাইরে লন রয়েছে। Small balcony with all the plants. I'm actually feeling sad.
And the owner, the lady is so sweet, So humble. helpful, really very humble, and Nice. I'm actually feeling bad now that I'm leaving Vietnam and this place. তারপর নিচে নেমে লাঞ্চ সারলাম। মনে হচ্ছিল এই শহরের প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্মৃতি যেন মাথায় ঘুরছে। লাঞ্চের পরেই আমরা রওনা দিলাম হ্যানয় এয়ারপোর্টের দিকে। নই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এই শহরটা কত দ্রুত আপন হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আছি হ্যানয়ে, আর আজকে আমরা বাড়ি যাচ্ছি, Free. আহমেদাবাদ যাচ্ছি। ভালো লাগছে, অনেকদিন পরে দেশে ফিরছি বিদেশ থেকে। No, but I'm feeling very sad also at the same time. কারণ আমাদের যে হোটেল ওনার মানে হোমস্টে ওনার, that woman is so sweet. I'll always remember her. অ্যালপেম লিভার লঞ্চ থেকে ছিল, আমি দুটো নিয়ে এসেছি, চারটে আচ্ছা, নিয়ে আমি বুঝছি না এটা কোন দিকে তাকাতে হয়, এইখানটা ক্যামেরা? এইখানটা। ও ঠিক আছে, যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে অনেক কথাবার্তা হবে, সুখ দুঃখের কথা। না, গোপালের মতো ওদের বাড়িতে গিয়ে দেখা হবে। বাড়িতে গিয়ে আমি বলবো ঠিক আছে তাহলে এখানেই শেষ, তাহলে ভিডিও বাইরে ও বলে। তো বন্ধুরা দেখতে থাকুন, দেখবো এবার। এই ঝোলা চাপ্পি নিয়ে এখন সুদেশনা ভাই ঢুকবে, হাতে ঝোলা ব্যাগ। মুড়ি শেষ হয়ে গেছে, গিফট সোভেনিরস কিনেছি, ওটা দিয়ে ভরে গেছে ব্যাগটা। এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে আমরা উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। গন্তব্য আহমেদাবাদ। প্লেন যখন আকাশে উঠল, নিচে হ্যানয় শহরটা ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর আমাদের মন ভরে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। ভিয়েতনাম, তুমি সত্যিই অসাধারণ।